আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে তোমাদের বায়োমেট্রিক্স পড়িয়েছিলাম। আশা করি সবার বায়োমেট্রিক্সটা ভালো করে বুঝতে পেরেছ। আজকে আমি তোমাদের আরেকটু মজার জিনিস পড়াবো, সেটি হচ্ছে রোবোটিক্স। খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস, তোমাদের পরীক্ষায় কিন্তু এই রোবোটিক্স থেকে থাকে। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। আর যেহেতু তোমাদের এখন সামনে পরীক্ষা, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা তোমাদের পড়াচ্ছি। কাজে এই ছোট্ট সিলেবাস তোমরা যদি একটু ভালোভাবে পড়ো, তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। নারায়ণগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষে সিলেবাস দেওয়া হয়েছে, এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমরা তোমাদের পড়াচ্ছি। ঠিক আছে, আমরা এখন তোমাদের স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমি পড়াবো। তাহলে আজকের টপিক তোমাদের আগেই বলেছিলাম, নামটা হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স অ্যাকচুয়ালি এটা হবে রোবট, এটা হচ্ছে রোবট, অর্থাৎ রোবট বিদ্যাটা পুরাটুককে বলা হয় রোবোটিক্স। অর্থাৎ রোবট বিদ্যা পুরাটুকে আমাদের হবে রোবোটিক্স। তাহলে এই চ্যাপ্টার পড়লে আমরা কি কি জানতে পারবো সেটা আমি একটু। এক নাম্বার, রোবট সম্পর্কে জানবো এবং একটি সাধারণ রোবটের বিভিন্ন অংশগুলোর নাম ও তাদের কাজ সম্পর্কে আমরা জানব। তাহলে এক নাম্বার পয়েন্টে আমরা রোবটটা কি সেটা জানবো, একটি সাধারণ রোবটের বিভিন্ন অংশগুলোর নাম এবং তাদের কাজ সম্পর্কে আমরা জানব। দুই নাম্বার হচ্ছে প্রাত্যহিক জীবনে রোবোটিক্সের ব্যবহার সম্পর্কে আমরা জানব, অর্থাৎ এই রোবটটা আমাদের কোথায় কোথায় বাস্তব জীবনে ব্যবহার করা। তিন নাম্বার হচ্ছে শিল্প এবং চিকিৎসা ক্ষেত্রে রোবট কিভাবে অবদান রাখছে সে সম্পর্কে আমরা জানব। তাহলে আমাদের আজকে আমরা তিনটা টপিকস আলোচনা করব। এক নম্বর রোবট সম্পর্কে জানবো এবং বিভিন্ন অংশগুলোর নাম এবং তাদের কাজ সম্পর্কে আমরা জানবো। প্রত্যেক জীবনে রোবটের ব্যবহার সম্পর্কে জানবো। শিল্প এবং চিকিৎসা ক্ষেত্রে রোবট কিভাবে অবদান রাখছে সে সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমেই আসে আমাদের, যেহেতু রোবোটিক্স কি সেটা আমাদের একটু জানা দরকার। দেখো, রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম, প্রয়োগ নিয়ে কাজ করে। রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির একটি শাখা, টেকনোলজির একটি শাখা যেটিতে রোবট সমূহের ডিজাইন, একটা রোবটের ডিজাইন কিরকম হবে, আকৃতি কিরকম, নির্মাণ
কিভাবে করতে হবে এর কার্য, পাশাপাশি এটি রোবোটিক্স সমূহের নিয়ন্ত্রণ, সেন্সরি ফিডব্যাক, তথ্য প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার সিস্টেমগুলোর জন্য কাজ। এসব প্রযুক্তি অটোমেটেড মেশিনগুলির সাথে কাজ করে, যা বিপজ্জনক পরিস্থিতি ও উৎপাদন প্রক্রিয়া সমূহে মানুষের স্থান দখল করে কিংবা মানুষের উপস্থিতি, আচরণ ইত্যাদির সাথে মিলে থাকে। এরপরে আরেকটু আছে, দেখো রোবোটিক শব্দ এসেছে রোবট শব্দ। আমি আগেই বলেছিলাম এই রোবোটিক্সটা কিন্তু আসছে রোবট শব্দ, যা প্রবর্তিত হয় চেক লেখক এবং নাট্যকার কারেল কাপেল। চেক লেখক মানে চেকোস্লোভাকিয়ার লেখক এবং নাট্যকারের নাম কি? ক্যারেল কাপেল। ইংরেজি নাম একটু কষ্ট হবে। তারপর কারেল কাপেল এর একটি নাটক হতে, যেটি 1920 সালে প্রকাশিত হয়। রোবট শব্দটি মূলত এসেছে স্লাভিক শব্দ রোবোটা হতে, যার অর্থ হলো শ্রমিক। রোবোটা হতে। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী রোবোটিক শব্দটি সর্বপ্রথম প্রিন্টে ব্যবহার করা হয় আইজাক অসিম এর ছোট সায়েন্স ফিকশন গল্প লায়ারে, যা 1941 সালে প্রকাশিত। এটি আমাদের হলো রোবটের ইতিহাস। রোবট কোথা থেকে আসে, এই রোবটটা কিভাবে নামকরণ হলো, এইটা জাস্ট আমাদের নিচের সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে শুধু রোবোটিক্স কি, রোবোটিক্স কি। তাহলে রোবোটিক্স কি? আমরা রোবোটিক্স হচ্ছে প্রযুক্তিবিদ্যার একটি শাখা, যেখানে এই ডিজাইন, নির্মাণ, কার্যক্রম নিয়ে আলোচনা। তাহলে আমরা রোবট বুঝতে পারলাম। এখন আমরা এই রোবট বিষয়ে ছোট্ট একটি ভিডিও আমরা দেখবো। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের রোবট সম্বন্ধে বা রোবোটিক্স সম্বন্ধে আরেকটু বেশি আগ্রহ জন্মাবে। ঠিক আছে, আমরা ভিডিওটা দেখবো, এরপরে আমরা ক্লাসে চলে আসবো।
আমরা রোবটের একটি মজার ভিডিও দেখলাম। তোমরা দেখলে এই রোবটে কিভাবে একটা রোবট খেলতেছে, কিভাবে একটা রোবট সিঁড়ি পার হচ্ছে, কিভাবে একটা রোবট ডগ রোবট অর্থাৎ কুকুর রোবট সে কিভাবে দরজা খুলতেছে, একটা রোবট কিভাবে বিভিন্ন বাস্কেটবল খেলতেছে, এই সবগুলো একটা রোবটের বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতির মতো একটা রোবট তৈরি করা হয়েছে। সেটা বিভিন্ন জায়গায় নাচতেছে এবং বিভিন্ন জায়গায় ছবি ভিডিও। এখন রোবটের যে সমস্ত বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করেছে সেগুলো হলো, অর্থাৎ একটা রোবটের বৈশিষ্ট্য কি। ১ নাম্বার দেখো, দৃষ্টিশক্তি বা ভিজুয়াল পারসেপশন। ভিজুয়াল দৃষ্টিশক্তি বা অর্থাৎ একটা রোবট দেখতে পারে। আমরা মানুষ যেমন দু চোখ দিয়ে দেখতে পারি, একটা রোবটের সঙ্গে দুটো চোখ আছে, চোখ দিয়ে সে দেখতে পারে। কারণ চোখ দিয়ে দেখতে না পারে তাহলে রোবট সামনে কি আছে, সামনে কি তোমার পাহাড় আছে, নাকি তোমার সিঁড়ি আছে, নাকি সমতল আছে, সেটা প্রথমে তাকে দেখতে হবে, এরপর আমাকে হাঁটতে হবে। এখন রোবট যদি চোখই না থাকে তাহলে রোবট তো কোনো কাজ করতে পারবে না। তাহলে ১ নাম্বার তার বৈশিষ্ট্য হচ্ছে রোবট কি করতে পারে, দেখতে পারে বা দৃষ্টি শক্তিটা আছে। ২ নাম্বার আসি স্পর্শ ইন্দ্রিয়যোগ্য ক্ষমতা, অর্থাৎ একটা রোবট কি করতে পারে, কোনো কিছুকে ধরতে পারে, স্পর্শ করতে পারে এবং অনুভব করতে পারে। আমরা যেমন কোনো কিছু ধরে বলতে পারি শক্ত না নরম, ঠিক আছে, আবার এটা কি প্রাণী, মেরুদণ্ডী প্রাণী না অমেরুদণ্ডী, কিন্তু আমরা স্পর্শ করে বুঝতে পারি। ঠিক এই রোবটও কিন্তু কি করতে পারে, তা স্পর্শ করার ক্ষমতা আছে। ৩ নম্বরে নিয়ন্ত্রণ এবং ম্যানিপুলেশনের ক্ষেত্রে দক্ষতা বা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কম্পিউটারকে এর কন্ট্রোলিং পাওয়ার আছে, কোনো কিছু কি করতে পারে, সে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা যেমন রাগের সময় কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, সেই জন্য দেখা একজন হঠাৎ করে রেগে গেলে সে কি করে কোনো জিনিস ভেঙে ফেলে বা এমন আচরণ এমন কথা বলে যে কথায় তাকে প্রতিপক্ষকে বলা হচ্ছে সে প্রচন্ড কষ্ট পায়, কিন্তু সে কিন্তু সুস্থ মস্তিষ্কে বলতে পারে না, অর্থাৎ সেটা নিয়ন্ত্রণটা কি করছে, হারিয়ে ফেলেছে। তাইলে আমাকে কি করতে হবে, যখন রাগ হবে তখন এই রাগকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এটাই বলা হচ্ছে নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেশনের ক্ষেত্রে দক্ষতা বা নিপুণতা, এটা কিন্তু রোবটের আছে। ৪ নাম্বার, যে কোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়ার ক্ষমতা বা লোকোমোশন, অর্থাৎ আমি একটু আগে ভিডিওতে দেখলাম একটা রোবট হাঁটতে এক জায়গা থেকে যাচ্ছে, তারপর একটা সিঁড়ি সে বেয়ে বেয়ে উপরে উঠতেছে। তাইলে এই যে কোনো একটা রোবটের দৈহিক নড়াচড়া, অর্থাৎ সে নড়তে চড়তে পারে, এখান থেকে ওখানে যেতে পারে, এটাই বলা হয় লোকোমোশন। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা একটু ওই মোবাইলের নিচে শেয়ার বাটনটি আছে, শেয়ার বাটন একটু শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধু বান্ধব সবাইকে করতে পারে, এই জিনিসটা দেখেও উপকৃত হতে পারবে। আমি তো আগেই বলেছি এই রোবট থেকে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্ন আসে। এখন আসো রোবটের বিভিন্ন উপাদান, অর্থাৎ একটা রোবটকে আমরা বৈশিষ্ট্যগুলো বললাম, এখন বলবো এই রোবটের বিভিন্ন উপাদান, রোবট কি কি দ্বারা তৈরি। ১ নাম্বার দেখো মুভেবল বডি, মানে হচ্ছে রোবটের যে শরীরটা, বডিটা, সে কি করতে পারে, মুভ করতে পারে, এখানে ওখানে যেতে পারে। একটু আগে আমরা ভিডিওতে যে জিনিসটা পরিষ্কার দেখতাম, এটা হলো মুভেবল। আমি একটা রোবট
বানালাম, সে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে, মুক্ত পারে না, চুক্তি পারে না, সেটা কিন্তু রোবট হবে না। রোবট অবশ্যই তাকে মুক্ত রাখতে থাকতে হবে, এবং বডিটা এমনভাবে বানাতে হবে যেন এই বডিটা কি করতে পারে, নড়াচড়া করতে পারে। সেটাকে বলা হয় ইংরেজিতে মুভেবল বডি। এরপর তো অ্যাকচুয়েটর, এটা কিন্তু আমাদের পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা আসে। অ্যাকচুয়েটর কি? অ্যাকচুয়েটর ইংরেজি অ্যাকচুয়েটর অর্থ, আসলে আমরা সোজা কথায় বলি, আমাদের এই দুই হাতের মাঝখানে যে জয়েন্ট আছে, জয়েন্ট, এই দেখো আমি জয়েন্ট আছে বলে হাতটা নড়াচড়া করতে পারতেছি। ঘাড়ের এখানে একটা জয়েন্ট আছে বলে আমি হাতটা ডানে বায়ে নিতে পারতেছি। পায়ে এখানে জয়েন্ট আছে বলে পাওটা আমরা উপরে নিচে করতে পারতেছি। ঠিক রোবট যেমন আমাদের মতো চলাফেরা করতে পারে, ঘাড় ঘুরাতে পারে, হাত নাড়াতে পারে, তাহলে হাতের মাঝখানে তার কি আছে, ওই যে জয়েন্ট, অ্যাকচুয়েটার আছে। অ্যাকচুয়েটারটাই কি করে, এই রোবটকে তার হাত পা নড়াচড়া অ্যাক্টিভ করার তার ক্ষমতা আছে। অ্যাকচুয়েটার না থাকতো তাহলে কিন্তু রোবট নড়াচড়া করতে পারত না, তার হাত পা এদিক ওদিক ঘুরাতে পারত। এরপর আমাদের আসলে বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম। আমাদের প্রত্যেকের বাসায় ফ্যান, লাইট আছে। এখন যদি কারেন্ট না থাকে, যেমন আমাদের সকালে একটি ক্লাস আমাদের হয় নাই, কারেন্টের সমস্যা ছিল, এই জন্য আমরা তাহলে কারেন্ট না থাকলে তো সবই অচল, ফ্যান ঘুরবে না, লাইট জ্বলবে না, কোনো কিছুই করা যাবে। তাহলে এই যে রোবটটা চলবে, আমাদের মানুষ যেমন আমাদের হার্ট, এটা স্বয়ং আল্লাহ তাআলা আমাকে তৈরি করে দিয়েছে। জন্ম থেকে মৃত্যু হার্টটা কন্টিনিউয়াস ভাবে আমাদের কাজ করে যাচ্ছে। এই হার্টের কোনো বিশ্রাম নাই, কোনো রেস্ট নাই, এই হার্টের কোনো ঘুম নাই, এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু রোবট তো আল্লাহ প্রদত্ত না, রোবটকে আমরা কি মানুষ বানিয়েছি। এই রোবট যে নড়াচড়া করবে, লাফালাফি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সিঁড়ি বেয়ে উপরে উঠবে, তখন তার কিন্তু অবশ্যই একটা শক্তি লাগবে। এই শক্তিটা কি? এটাই হচ্ছে বৈদ্যুতিক উৎস বা পাওয়ার। সেটা আমরা কারেন্টের মাধ্যমে দিতে পারি অথবা ব্যাটারির মাধ্যমে দিতে পারি। অর্থাৎ এই বিদ্যুৎ উৎস যদি না দিই, তাহলে এই রোবট কোনো কাজ করতে পারবে না। আমাদের যেমন আত্মা, সোল, হার্ট, কিডনি, এগুলো সব আল্লাহ স্বয়ং তৈরি করছেন। এটা অনন্তকাল ধরে আমরা মৃত্যু প্রাণ পর্যন্ত এটা কিন্তু আমাদের সার্ভিস দিয়ে আসছে। কিন্তু আমাদের রোবট যেহেতু আমরা মানুষ তৈরি করছি, সেখানে অবশ্যই একটা শক্তি দিতে হবে বা উৎস দিতে হবে, না হলে রোবটটা নিতে পারবে না। এই জন্য এটাকে বলা হয় বিদ্যুৎ উৎস বা পাওয়ার আমাদের অবশ্যই লাগবে। এরপর আমাদের প্রোগ্রামেবল মস্তিষ্ক বা কম্পিউটার, রিপ্রোগ্রামেবল ব্রেন, অর্থাৎ আমাদের মাথায় যেমন কি থাকে, ব্রেন থাকে, এই ব্রেন দিয়ে আমরা পৃথিবীর সমস্ত কাজগুলো করি। এখন আমরা যে কাজগুলো করি, রোবট কিন্তু সেই কাজগুলো করতে পারে। তাহলে আমাদের যেমন ব্রেন থাকে, রোবটেরও তো সেরকম ব্রেন থাকা দরকার, না রোবট কিভাবে কাজ করবে। এখন আমাদের ব্রেনটা কিন্তু স্বয়ং আল্লাহ প্রদত্ত, এই জন্য আমাদের ব্রেনটা কিন্তু ওই রোবটের ব্রেনের মতো হবে না, আর রোবটের ব্রেনটা হবে আর্টিফিশিয়াল। তাহলে আমাদের যে এই ব্রেন আছে, ব্রেনের ভিতর যে বুদ্ধি আছে, প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা আমরা আর্টিফিশিয়াল তৈরি করে রোবটের মাথায় দিতে হবে। তাহলে এই রোবট কি করবে, আমাদের মানুষের মতো কি করতে পারবে, কাজ করতে পারবে। এই জন্য বলা হয় প্রোগ্রামকৃত মস্তিষ্ক। অর্থাৎ রোবটের ভিতর, মাথার ভিতরে আমাদের যে ব্রেন থাকে, মগজের ভিতরে, রোবটের ভিতরে একটা তৈরি করতে হবে এবং এই ব্রেনের মধ্যে প্রোগ্রাম ঢুকাই দিতে হবে, এবং ওই প্রোগ্রাম মোতাবেক রোবট কি করবে, কাজ করবে। এরপরে ইলেকট্রনিক সার্কিট। আসলে ব্রেন যে কাজ করে, ব্রেনটা কিভাবে কাজ করে, ব্রেনের ভিতরে একটা কি থাকে, সার্কিট থাকে। আমরা যেমন ল্যাপটপ, ডেস্কটপ ব্যবহার করি, তোমরা দেখবে ল্যাপটপ, ডেস্কটপ একটা মাদারবোর্ড আছে, মাদারবোর্ড উপরে ইলেকট্রিক সার্কিট বসানো আছে, অর্থাৎ এই সার্কিট অনুযায়ী সে কাজ করে। আমি তোমাদের আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। যেমন ছোটবেলায় আমরা নামতা শিখেছি,
5 গুণন 1, 5 একে 5, 5 গুণন 2, 5 দুগুণে 10, 3 গুণন 5, 3 পাঁচা 15, 4 গুণন 5, 4 পাঁচা 20। এই জিনিসটা কিন্তু আমরা মুখস্থ করে কম্পিউটারের ভিতরে, আমার ব্রেনের ভিতরে, সার্কিটের ভিতরে। এই জন্য এখন হঠাৎ যদি কেউ বলে 5 গুণন 6 বলো কত, আমরা বলি 5 6 30, কারণ এটা সার্কিটের ভিতরে আমাদের সেট করা আছে। কিন্তু এই সার্কিটের ভিতরে সেট করা যদি না থাকতো তাহলে কিন্তু আমি 5 গুণন 6 বলতে পারতাম না। যেমন একটা বলি, একটা বাচ্চা শিশু সবেমাত্র নামতা শিখতেছে, তাকে যদি বলো সে কিন্তু ধীরে ধীরে 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 25 বলবে। কিন্তু আমাকে বললে আমি কি বলবো? 5 ইন্টু 5, চট করে বলবো 5 কেন বলবো? কারণ ছোটবেলা মুখস্থ করতে করতে সেটা কিন্তু কম্পিউটার ব্রেনের মধ্যে, আমি এটাকে সার্কিটের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম হঠাৎ করে 5 গুণন 6 বলে আমরা বলবো 5 6 30। এটা কাজটা কাজ ঠিক সার্কিটের কাজ। এরপর দেখো অনুভূতি। অনুভূতি মানে কি? আমরা যখন একটা চিমটি দিলে ব্যথা, মশা কামড় দিলে আমরা কি ব্যথা বা কষ্ট অনুভব করি, ঠিক তেমনি কেটে গেলেও আমরা কষ্ট অনুভব করি। ঠিক তেমনি রোবটের কিন্তু এই সেন্সিটিভ পাওয়ার, অর্থাৎ সে বুঝতে পারে। যেমন আমাদের শীতের সময় প্রচন্ড শীত আসলে অনেক শীত, গরমের সময় অনেক গরম, তা আমরা অনুভূতি পাওয়া। ঠিক রোবটও সেমনি মানুষের মতো এই অনুভূতি, শীত আসতেছে শীত অনুভব করবে, গরম আসতেছে গরম অনুভব করবে। তাহলে সেন্সিটিভ পাওয়ার তার আছে। পরিবর্তন, অর্থাৎ রোবটটা হাত পা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে। অর্থাৎ এই এখন এই জায়গায় আছে, একটু পরে আরেক জায়গায় যাবে, অর্থাৎ সে স্থান পরিবর্তন করতে পারবে। এরপর আমাদের রোবটের ব্যবহার, কোথায় কোথায় আমরা রোবটের ব্যবহার। ঠিক আছে, আমরা রোবটের ব্যবহারের আগে আমরা ছোট্ট আরেকটি ভিডিও দেখে আমরা চলে আসবো। ঠিক আছে, আমরা সবাই মজা করে ভিডিওটা দেখবো, এরপরে আমরা তোমার রোবটের ব্যবহারে চলে যাবো। challenges it faces and choose a new configuration to solve them. So, let's pick up the individual units, which researchers call swarms. They connect each other like a Swarms units group together to achieve tasks, and they also carry around their own brain, this compact module of both sensors and processors. Here, the robot's been tasked with picking up a big object and putting it in a Dropbox zone. Data from its camera gradually builds up a digital map of where it is as it drives and plots its targets. It locates the big object, but it won't fit in a narrow gap. So, it accesses a library of different behaviors and configurations in its memory to find a solution. In this case, it reconfigures into a new shape called a proboscis. Now it can reach the object and pull it out, but it needs to take it to the drop-off zone, and that proboscis is long and awkward, so it reconfigures back to the car wash to complete its task. The robot can also find stairs in the snake formation and zip around back out in the scorpion formation. Okay, that zip is a bit much. Right now the robot's pretty slow. Sometimes it doesn't help. But researchers say that this system lays the groundwork for future bots which can reorganize themselves to suit a whole lot of their surroundings. Robots which they hope one day will have been surgically resolution enough to play with one of their own machines.
ঠিক আছে, এখন আমরা রোবটের ব্যবহার করব। দেখো, 1 নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ। ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে যে সমস্ত ফ্যাক্টরিতে কিছু উৎপাদন করা হয়, যেমন আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরিতে কি তৈরি করা হয়? শার্ট, প্যান্ট, জ্যাকেট, গেঞ্জি, এগুলা কিন্তু গার্মেন্ট ফ্যাক্টরি উৎপন্ন তৈরি, ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি। এরপর অনেক ফ্যাক্টরিতে গাড়ি তৈরি করে বিদেশে, যখন ছবিটা দেখতেছো এখানে কিন্তু একটা কার ফ্যাক্টরি কথা বলা হয়েছে। এখানে কিন্তু কার তৈরি করা হচ্ছে। এরপর আবার অনেক ফ্যাক্টরিতে হুন্ডা তৈরি করা, তখন সেটা বলে হুন্ডা ফ্যাক্টরি। এখন আমরা ছবিতে যে জিনিসটা দেখতে, বিদেশে কোনো এক তৈরি করা হচ্ছে, রং করা, শুরু থেকে এই রোবটগুলা করতেছে। এই জন্য দেখো, আমাদের ম্যাক্সিমাম কারই তো বাইরে থেকে আনে, বিদেশ থেকে যখন একটি কারকে ইম্পোর্ট করে আনে, দেখবা সেই কারের রং, কারণ এগুলো সব রোবট দ্বারা তৈরি করা। কিন্তু যখন সেটা বাংলাদেশে আসলো, বাংলাদেশ আবহাওয়ার কারণে, জঞ্জাটের কারণে এই গাড়িটি আর একজনের সাথে টেক্কা দিয়ে চলার সময় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। তখন থেকে এই গাড়ির যে কালার, বিদেশ কোনোদিন সেই কালার হবে না। তার কারণটা কি? বিদেশে যে কালার করেছে সেটা করেছে কে? রোবট। আর বাংলাদেশে তো রোবট নাই, এখানে কালারিং করবে একজন মানুষ। তাহলে মানুষের কাজ কখনো রোবটের কাজ করবে, মানুষ কখনো নিখুঁতভাবে কাজ করতে পারে। আমরা ধীরে ধীরে আসবো রোবট আমরা কোথায় কোথায় ব্যবহার করব। তাহলে 1 নম্বর পয়েন্টটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ যে সমস্ত কারখানা বিভিন্ন জিনিস উৎপাদন করে সেই সমস্ত জায়গা আমরা কি করব? এই রোবট ব্যবহার। 2 নম্বর পয়েন্ট দেখো, বিপজ্জনক কাজ। বিপজ্জনক কাজ বলতে কি বোঝায়? যে কাজে বিপদ আসতে পারে। যেমন তোমাদের যে বাসায় থাকো, বাড়ির পাশে সামনে রাস্তা, হঠাৎ দেখলে রাস্তার সামনে একটি লাল কষ্টে ভরা বলের মতো, মনে হচ্ছে কেউ হয়তো বোমা রেখে গেছে। এখন একজনের সন্দেহ হলো যে এটা বোমা হতে পারে, আবার কেউ খেলনার জন্য, এখন আমি তো জানি না যে সেটা বোমা না খেলনা। এখন যদি সত্যিকারের বোমা হয় তাহলে তো এটা আমাদের জন্য বিপজ্জনক। তখন আমরা কি 999-এ ফোন করবো, তখন পুলিশ আসবে। আসার সাথে একজন পুলিশ কি দৌড়ে গিয়ে ওই জিনিসটা ধরবে? অবশ্যই না। পুলিশ কি করবে? এই রোবটটা একটা যন্ত্র পাঠাবে। কারণ এই রোবট যন্ত্রে যদি বিস্ফোরিত হয় তাহলে তার মানুষ মারা গেল না, রোবটের সামান্য ক্ষতি। রোবট এটাকে ধরে নিয়ে টেস্ট করে দেখবে যে আসলে এটা বিপজ্জনক কিনা। যদি বিপজ্জনক হয় তাহলে রোবট যেভাবে এটাকে নিরাপদ করা দরকার হয়, পানির মধ্যে ফেলে দিবে অথবা বালুর মধ্যে ফেলে দিবে। সেনাবাহিনী যেভাবে ইঞ্জিনিয়ারিং করে বোমাকে নিষ্ক্রিয় করে, ঠিক সেভাবে রোবট দিয়ে এটাকে নিষ্ক্রিয় করে। কারণ একটা মানুষ ওখানে যাওয়া কিন্তু বিপজ্জনক। তোমাদের একটা বাস্তব ঘটনা বলি। অনেকদিন আগে ঢাকাতে কলা বাগানে এরকম একটা ঘটনা পেপারে আমি দেখেছিলাম, খুব হৃদয় বিদারক ঘটনা। ঘটনাটি হচ্ছে, একটি বাচ্চা ছেলে ক্রিকেট খেলে। দুইটি ছেলে একত্রে ক্রিকেট খেলবে, তখন রাস্তায় ডাস্টবিনের ভিতরে দেখলো একটা, ঠিক মানে বল যেমন কষ্টে পেছানো থাকে,
সেই পেছানো থেকে একটা বল, যারা এই বল একটা পাইলাম তাহলে বলটা দিয়ে আমরা খেলবো, তখন ওই বলটা দিয়ে সেই বাচ্চা দুটি খেলা শুরু করলো। তখন এক বাচ্চা যখন ফিরে মারলো, আর একটা যখন যে ব্যাট দিল, সাথে সাথে সেই এটা কিন্তু বোমা, বোমাটি বিস্ফোরিত হয় এবং সেই বাচ্চাটির দুটি হাত উড়ে যায়। তাহলে দেখো, এই সামান্য অসাবধানে বসা দুটি বাচ্চা, একটি বাচ্চা ছেলে দুটি হাত উড়ে গেল। কাজে এসব বিপজ্জনক কাজে হবে। অথবা সন্ত্রাসীর কোনো একটা বাসায় বোমা রেখে গেল, এখন ওই বোমাটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। যদি হঠাৎ বিস্ফোরিত হয় তখন পুলিশ, বিডিআর বা সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সেটা পরীক্ষা নিরীক্ষা করে বিপজ্জনক হলে সেটাকে নিরাপদ দূরত্বে নিয়ে যাবে, যদি বিপজ্জনক না হয় তাহলে বলবে যেটা বিপজ্জনক না। আশা করি তোমাদের এই বিপজ্জনক কাজে যে রোবট ব্যবহার করা এটা তোমরা বুঝতে পেরেছ। এরপর ভারী শিল্প কারখানা। ভারী শিল্প কারখানায় মানে যে শিল্প কারখানা অনেক ভারী ভারী জিনিস নেওয়া, যেমন তোমার চিটাগাংকে যে কন্টেইনার আসে, বড় বড় কন্টেইনার দেখেছো, এই কন্টেইনার গুলো জন মানুষও কিন্তু একটা কন্টেনার উঠানো ও নামানোর সময় আমরা এই রোবট, যাতে সেখানে কোনো ত্রুটি না। যেমন কিরকম, তোমরা সবাই দেখো বাসায় কাজের বুয়া রাখো, ঘর পরিষ্কার করে। এখন কাজের বুয়ারা সাধারণত কমার্শিয়াল হয়, দেখবা যে কোনো রকম ঘর পরিষ্কার করে অন্য বাসায় চলে গেছে, তুমি দেখলে ঘরটা কিন্তু ঠিক মতো পরিষ্কার হয়নি, অর্থাৎ কোনায় কোনায় কিছু ময়লা হয়ে গেছে। কিন্তু এই কাজটাকে যদি রোবটকে দিয়ে করাও, রোবট কিন্তু সব জায়গায় সমানভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালোভাবে পরিষ্কার করবে, কারণ রোবট ফাঁকি দিতে জানে না। 5 নাম্বার হচ্ছে মেইল ডেলিভারির কাজ। আমাদের বাংলাদেশে যেমন এখন কি করে, ডাক পিয়নেরা প্রত্যেক বাড়ি বাড়ি কি করে মেইল বা চিঠি বিলি। এখন একটা ডাক পিয়ন সাপোজ আজকে 50টা বা 100টা চিঠি আসছে, ওই ডাক পিয়ন কিন্তু কয়টা, 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করবে। এখন সে হয়তো 50টা বাড়ি মেইল ডেলিভারি করতে করতে তার 5টা বেজে যাবে, তখন সে কিন্তু আর বাকি 50টা ডেলিভারি দিতে পারল না। ওই 50টা হয়তো তারপরের দিন আবার সে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। কিন্তু এই কাজটি যদি আমি একটা রোবট দিয়ে করাই, সে কিন্তু 100টা বাড়িতেই সে মেইল ডেলিভারি দিবে। কারণ মানুষের ক্লান্তি আছে, মানুষের ঘুম আছে, কিন্তু একটা রোবটের ক্লান্তি নাই, ঘুম নাই, এই 9টা 5টা ডিউটি করবে না। সে যতক্ষণ কাজ শেষ না করবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ডিউটি করতেই থাকে। রোবট কখনো বলবে না আমাকে একটু বিশ্রাম দরকার, আমার একটু ঘুমানো দরকার, আমার একটু খাওয়া দরকার, আমার একটু ঠান্ডা লাগছে ফ্যানের হাওয়া খেতে হবে। রোবট কিন্তু কখনো এটা বলবে না। এরপর 6 নাম্বার কি আছে দেখো, ঝুঁকিপূর্ণ কাজ। এই ঝুঁকিপূর্ণ কাজ বলতে কি বোঝায় আমাদের, যে কাজে কি থাকে, ঝুঁকি থাকে। একটু আগে আমরা বলছি সেটা। এখন এটা হচ্ছে বিদেশে দেখো মাটির নিচে খনি আছে, খনি থেকে শ্রমিকরা কি করে বিভিন্ন ধরনের আকরিক কয়লা আহরণ করে, কিন্তু মাটির নিচে।
এখন মাটির নিচে যখন যায়, হঠাৎ মাটি যদি দেবে যায় বা মাটি ধসে পড়ে, অনেক শ্রমিক কিন্তু মারা যায়। পত্রপত্রিকায় দেখেছে এই কয়লার খনিতে কাজ করতে গিয়ে অনেক শ্রমিক নিহত হয়েছে। তাহলে এই কাজটা মানুষের জন্য কি পূর্ণ ঝুঁকিপূর্ণ। তাহলে এই ঝুঁকিপূর্ণ কাজে আমরা কিন্তু রোবট ব্যবহার করতে পারি। এরপরে আমাদের দেখো, হঠাৎ কোথাও আগুন লাগে, আগুনে লেলিহান ঠিকা দাও দাও করে যেত, সেখানে মানুষ যেতে পারবে না, মানুষ গেলে সেও তো অগ্নিদগ্ধ হবে। ঠিক ওই কাজে আমরা রোবট পাঠাতে পারি। রোবট পাঠালে কিন্তু ওখানে মানুষ থাকলে সেই মানুষকে নিরাপদে সে সেখান থেকে নিয়ে আসবে, কারণ রোবটকে তো আর আগুন স্পর্শ করে রোবটকে কোনো ক্ষতি করতে পারবে। এটা হচ্ছে আমাদের ঝুঁকিপূর্ণ কাজ। 7 নম্বর পয়েন্ট আছে, দেখো, পুলিশকে সাহায্যকারী হিসেবে। একটু আগে আমরা কিন্তু একটা প্রজাপতি রোবট দেখলাম, প্রজাপতি রোবট। এখন পুলিশের সাহায্য অর্থাৎ গোয়েন্দা ভিত্তিতে এই রোবট ব্যবহার করা যায়। কিরকম গোয়েন্দা ভিত্তি? যেমন একটি বাড়ির ভিতর কিছু সন্ত্রাসী লুকিয়ে আছে, এখন পুলিশ সেখানে গেলেই তারা গুলিতে পারা বিস্ফোরণ ঘটাতে পারে। পুলিশ যদি মনে কিভাবে ব্যবস্থা নেওয়া হয় তারা সেভাবে নিবে। কাজেই পুলিশের সাহায্যকারী হিসাবে আমরা এই রোবট ব্যবহার করতে পারি। 8 নাম্বার দেখো, নিরাপত্তার কাজ। নিরাপত্তা মানে কি? আমাদের যেমন রাস্তায় মোড়ে মোড়ে নিরাপত্তার জন্য পুলিশ থাকে, গাড়ি চলার জন্য সিগন্যাল দেওয়ার জন্য কি থাকে, ট্রাফিক পুলিশ থাকে। ঠিক এই কাজটা রোবটকে দিয়ে আমরা করাতে পারি। 9 নাম্বার কি? সাময়িক ক্ষেত্রে। সাময়িক ক্ষেত্রে কিরকম? প্রতিপক্ষের অবস্থান জানার জন্য এবং প্রতিপক্ষের গোলা বারুদ সৈন্য সামন্ত এগুলা জানার জন্য আগে যেমন মানুষ পাঠানো হতো, এখন কিন্তু রোবট পাঠানো হয়। এই রোবটটা আকাশে উড়ে প্রতিপক্ষের সব ছবি নিয়ে খবরাখবর নিয়ে সামরিক বাহিনীকে দেয়। তাহলে তারা বুঝতে পারে যে প্রতিপক্ষ কতটুকু শক্তিশালী, সেই হিসাবে সামরিক বাহিনী প্রস্তুতি গ্রহণ করে। 10 নাম্বার দেখো, ঘরোয়া কাজে। ঘরোয়া কাজে কি? যেমন কাজের বুয়া, অতিথি আসলে যেমন চা বিভিন্ন জিনিস আপ্যায়ন করে, ঠিক তেমনি এই কাজটি আমরা রোবটকে দিয়ে করাতে পারি। অলরেডি আমার বাংলাদেশে শুরু হয়েছে, গুলশানে একটি হোটেলে অলরেডি এই রোবটকে দিয়ে কিন্তু চা বিস্কুট নাস্তা ছাড় করানো হয়। এখন বলতে পারো, স্যার রোবট কিভাবে আমাদের কথা শুনি বা বুঝে? তুমি যে রোবটকে বলো আমাকে রং চা দিবে, চিনি কম দিবে, রোবট কিন্তু সেভাবেই তৈরি করে তোমার সামনে পরিবেশন। 11 নাম্বার কি দেখো, চিকিৎসা কাজে, যেমন আলট্রাসোনোগ্রাম করা হয়, এক্স-রে করা হয়, এগুলো মেশিন। এই মেশিনটা কিন্তু একটা। 12 নাম্বার কি? মহাকাশ গবেষণা। অর্থাৎ এখন মানুষ চিন্তা করতেছে পৃথিবীতে মানুষ মহাকাশে
যদি বসতি স্থাপন করা যায়, সেখানে বাড়িঘর তৈরি করতে হবে, সেখানে মানুষ থাকবে, সেখানে ফসল ফলাতে হবে, সেখানে পানি থাকতে হবে, অর্থাৎ একটা মানুষ বসবাসের উপযোগী সমস্ত এলিমেন্ট ওখানে আছে কিনা সেই গবেষণা করে তারপর সেখানে বসতি স্থাপন করবে। অলরেডি এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতে হয়তো দেখবে যে মহাকাশে মানুষ বসবাস করবে। আমরা যেমন এখানে কি হয়, যেমন চিটাগাং থেকে কোনো এক আত্মীয় আসলো, ঢাকায় এসে মার্কেট করে দুপুরে তোমার আত্মীয় স্বজন বাসায় ঢাকায় খাওয়া দাওয়া করে বিকালে বা নাইটে আবার চিটাগাং চলে গেল। এমন একদিন আসবে যেদিন দেখবে তোমার বিমান, তোমার এক আত্মীয় আছে মহাকাশ চাঁদের দেশে, সে এখান থেকে তুমি সকালে যাবে, গিয়ে ওখানে কেনাকাটা করবে, ওখানে খাওয়া দাওয়া করবে, এরপর বিকালের ফ্লাইটে আবার সেই চাঁদের দেশ থেকে তুমি বাংলাদেশে চলে আসবে। এটা কিন্তু অসম্ভব কিছু নয়। একাংশ পাঠ মূল্যায়ন, শিল্প নিরাপত্তা ক্ষেত্রে রোবট কিভাবে অবদান রাখছে তোমার যুক্তি সহকারে ব্যাখ্যা করো। এটা তোমাকে বুঝে শুনে লিখতে হবে। এখন আসো বাড়ির কাজ। 1 নম্বর কি, রোবট কি? একটি সাধারণ রোবটের বিভিন্ন অংশ সমূহের নাম ও তাদের কাজ, এটা আমরা পড়িয়েছি। 2 নম্বর, রোবট কি? প্রত্যেক রোবটের ব্যবহার লিখো, এটা আমরা ইনশাআল্লাহ পড়িয়েছি। 3 নম্বর, রোবট কি? শিল্প চিকিৎসা ক্ষেত্রে রোবট কিভাবে অবদান রাখছে তোমরা যুক্তি সহকারে ব্যাখ্যা। তাহলে আশা করি তোমরা আজকে রোবটটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ঠিক আছে, তোমরা অনেক সময় আমাদের সাথে থাকলে এই জন্য তোমাকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে, তখন আমরা নতুন টপিকস আমাদের পড়াবো। আজকে পর্যন্তই। খুদা হাফেজ।